তাহসিনের কথা শুনে রোদেলার কান্না থেমে গেল। লোকটা যে আসলেই খুব জেদি, আর বাড়ির সকলে যে সে তার কড়া শাসনে রাখে সেটা সে নাজমা বেগমের কাছ থেকেই জেনেছিল। তার সব কিছু নিয়মমাফিক হতে হয়, নিয়মের এপার ওপার হলেই রেগে একদম বোম। তার ভাবনার মাঝেই হঠাৎ রুমে তাহসিনের আগমন ঘটে। তাহসিন বলল, এখন আর বিচার ঠুকে কি হবে? কান্না করে তো অবস্থা দফা রফা করেই ফেলেছে। কি আশ্চর্য, আবেগ কন্ট্রোল করতে পারে না। নাজমা বেগম প্রতিবাদের স্বরে বলল, যে মা হারায় সেই বোঝে, মা হারানোর বেদনাকে তুই আবেগ বলছিস কোন কুক্ষণে? তাহসিন চেয়ার টেনে বসতে বসতে বলল। ওর মায়ের যন্ত্রণা লাঘব করে দিতে তুমি আছো না? নাজমা বেগম বললেন, সেজন্য তো একটুখানি সময় লাগবে, ওকেও সময় দিতে হবে আমাকে তার মায়ের স্থানে বসাতে। তাহসিন বলল, সেটা তোমাদের মা মেয়ের ব্যাপার। আর বাবার ব্যাপার? তাজউদ্দিন মাহমুদ কথাটি বলতে বলতে রুমে ঢুকলেন। তাহসিন মাথা পিছু মুড়ে বাবার উদ্দেশ্যে বলল, তার জন্য তো তোমার বাহিরের আড্ডা ছেড়ে মাইমুনকে সময় দিতে হবে। তাজউদ্দিন মাহমুদ রোদেলার পাশে বসতে বসতে বললেন, তা না হয় দিলাম, তার বদৌলে যদি এমন মিষ্টি একটা মেয়ের বাবা হতে পারি, তাহলে সে টুকরো আড্ডা ছাড়তে আমার কোনো আক্ষেপ থাকবে না। এরপর রোদেলার দিকে তাকিয়ে বললেন, এ কি মা, তোমার চোখে মুখ এমন ফুলে আছে কেন? কান্না করেছো নাকি? নিশ্চয় আমার গুণধর ছেলেটা বকেছে তোমায়। সব কিছুতেই দেখছি আমার দোষ, দোষ না করেও দেখছি দোষীর খেতাব পেয়ে যাচ্ছি। কি মাইমুন, আমি তোমাকে বকেছি? রোদেলা লজ্জায় চোখ নামিয়ে মুখ গলায় এনে ঠেকালো। তাহসিনের কথার জবাবে মাথা দুদিকে নাড়িয়ে না সম্মতি দিল। এ বাড়িতে দেখছি তার কান্না করাই যেন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হবে। সত্যি ভাগ্য করে সে এমন মা বাবা স্বরূপ শ্বশুর শাশুড়ি পেয়েছে। স্বামীটাও মন্দ নয়, সেটা ভেবেই ঠোঁট কামড়ে হেসে দিল। রাত তখন 12টা। 10টার দিকেই খাওয়া দাওয়া শেষ করে রোদেলা তাহসিন ঘুমাতে এসেছিল। সেই তখন থেকেই রোদেলা এপাশ ওপাশ করে চোখ ঘুম ধরা দিচ্ছে না। পাশ ফিরে তাহসিনের দিকে পলকিন তাকিয়ে রয়। তাহসিন শটান হয়ে শুয়ে আছে। রোদেলার কেন জানি খুব কান্না পাচ্ছে, চোখ কেমন ছলছল করে উঠেছে। আগামীকাল থেকে আর এই লোকটা বিছানায় পাবে না, লোকটাকে দেখবে না। এই যে গত 2টো রাতে লোকটার হাত মুঠোয় পুড়ে ঘুমিয়েছিল, আগামীকাল রাতে কি করে ঘুমাবে সে? সেসব ভেবেই রোদেলার কেমন গুমোট ভাব ধরে আছে। এমন সময় পুরুষালী গমগমে কণ্ঠে শুনতে পেল। তাহসিন বলে উঠল, কি ব্যাপার মাইমুন, না ঘুমিয়ে আমার দিকে এভাবে তাকিয়ে কি দেখছো? রোদেলা কিছুটা থতমত খেল। তাহসিনের চোখ বন্ধ, তাহসিনের তো চোখ তো বন্ধ, তাহলে কি করে সে দেখলো? এই লোকটা কি ডানে বামে সব জায়গায় চোখ আছে নাকি? তাহসিনের চোখ খুলে রোদেলার দিকে তাকালো। তাতে রোদেলা কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। তাহসিন ভ্রু উঁচিয়ে বলল, কি হলো বললে না? কি দেখছিলে? রোদেলা তোতলিয়ে বলল, কই কিছু না তো। তুমি কি বলতে চাইছো? আমি ভুল দেখেছি? রোদেলার করুণ চেহারা করে বলল, না মানে কি? রোদেলার দৃষ্টি দেয়ালে নিবদ্ধ করে রাখলো। লোকটা কতটা বজ্জাত দেখেইছেই যখন, তাহলে ঘটা করে জিজ্ঞাসা করে রোদেলাকে লজ্জা কেন দিচ্ছে? তাহসিন ফের বলল, কি হলো? আমার দিকে তাকাও। রোদেলা আস্তে আস্তে তাহসিনের দিকে তাকালো। তাহসিন বলল, ঘুম আসছে না? রোদেলা দুই দিকে মাথা নাড়ল, যার অর্থ ঘুম আসছে না। তাহসিন বলল, বাহিরে হাঁটতে যাবে? হুম। রোদেলা বলল। এত রাতে? তাহসিন উঠে বসলো, বলল, চলো বাগানে যাব। রোদেলা পরনের শাড়ি ঠিক করে বিছানা থেকে নামলো। অতঃপর তাহসিনের পিছু পিছু যেতে লাগলো। তাহসিন বাগা তাহসিন বাগানে এসে থেমেছে। বাগানের বেঞ্চিতে বসলো। রোদেলা তার পাশেই দাঁড়িয়ে রইল। তাহসিন ইশারা করলো বসার জন্য। রোদেলা দূরত্ব রেখে বসলো। তাহসিন বলল, কাছে এসে বসো মাইমুন। রোদেলা কিছুটা দূরত্ব কমিয়ে বসলো। বাকিটা দূরত্ব তাহসিন ঘুচিয়ে নিল। তাহসিন এতটা কাছাকাছি আসায় রোদেলার প্রাণ পাখি যেন উড়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাহসিনের পুরুষালী গন্ধ এসে নাসারন্ধে ভেদ করে যাচ্ছে।
তাতে যেন তার হৃদস্পন্দন থমকে যাচ্ছে। নিজেকে বহুত কষ্টে সামলে নিল। তবে তাওসিনের পরের কথাটুকু শুনে নিজেকে সামলানো কষ্টকর হয়ে গেল। তাওসিন হাসকি স্বরে বলল, মাইমুন, তোমাকে কি আমি একটা চুমু খেতে পারি? হুট করে এই কথা শুনে যেন রোদেলার নিঃশ্বাস নিতে ভুলে গেল। তার শরীর যেন অসাড় হয়ে আসছে। তাওসিন ফের বলল, চিন্তা করো না, শুধু একটা চুমুই খাবো। যদি পারমিশন দাও তবেই। রোদেলা চোখ বন্ধ করে নিল। আসার পূর্বে তার চাচি বারবার করে বলে দিয়েছে স্বামীর আবদার যেন না ফেলে। স্বামী যা বলে সবটা যেন অক্ষরে অক্ষরে পালন করে। এমনকি কাছে আসতে চাইলেও যেন বাধা না দেয়। নয়তো পুরুষ মানুষেরা অসন্তুষ্ট প্রকাশ করবে। রোদেলা চোখ বন্ধ করে মাথা উপর নিচ করে বোঝালো সে সম্মতি দিয়েছে। রোদেলার সম্মতি পেয়েই তাওসিন তার দু হাতের আঁচলে রোদেলার আনন টেনে এনে নিজের অধরজোড়া বাড়িয়ে দিয়ে রোদেলার কপালে গাঢ় একটা চুমু খেলো। এই প্রথম ছোঁয়াতে রোদেলার পুরো পৃথিবী যেন দুলে উঠল। এ কেমন অনুভূতি! তার বুক সমানতালে ধরপড় ধরপড় করছে। তাওসিন রোদেলার অবস্থা বুঝতে পারল। তাওসিন বলল, আমি আগামীকাল চলে যাব কর্মস্থলে, যে আমি হয়তো তোমাকে তেমন একটা সময় দিতে পারবো না। কাজের চাপে পড়ে গেলে দিন দুনিয়া সব ভুলে বসি। ফোনেও হয়তো তেমন কথা বলতে পারবো না। তোমার কিছু প্রয়োজন কিংবা কোনো সমস্যা হলে মাকে জানাবে, কোনো সংকোচ করবে না, ঠিক আছে? রোদেলা মাথা কাত করে বোঝালো, ঠিক আছে। তাওসিন ফের বলল, ঠিক মতো খাওয়া দাওয়া করবে। রোদেলা এবার মাথা কাত করে সম্মতি দিল। তাওসিন গলা খাকারি দিয়ে বলল, চলো তাহলে ঘরে যাওয়া যাক, বাহিরে ঠান্ডা বাতাস বইছে, ঠান্ডা লেগে যাবে, চলো। রোদেলা উঠল। পা বাড়াতে নিলে তাওসিন বলল, শোনো। রোদেলা দাঁড়ালো। মাথা ঘুরিয়ে তাওসিনকে শোধালো। জি বলুন। তাওসিন রোদেলার চোখের দিকে তাকিয়ে বলল, আমার সামনে সবসময় এভাবে শাড়ি পরে থাকবে। শাড়িতে তোমাকে বেশ মিষ্টি দেখতে লাগে। আমি আমার মাইমুনকে সবসময় শাড়ির ভাজেই দেখতে চাই। কথাটি শুনে রোদেলা যেন লজ্জায় মাটিতে মিশে যায়। তাওসিনের বলা শেষ কথাটি যেন রোদেলার কানে বারবার বাজতে থাকে। রোদেলাকে এক আকাশ লজ্জা এসে যেন তাদের চাদর দিয়ে ঢেকে দিয়েছে। লজ্জায় আর একটুও তাওসিনের সামনে সে দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে বাসায় ঢুকে গেল। রোদেলার প্রস্থান রোদেলার প্রস্থান দেখে তাওসিন ঠোঁট কামড়ে হাসল। তাওসিন নিজের পরিবর্তন দেখে নিজেই যেন অবাক হয়ে যাচ্ছে। যে তাওসিন কিনা রোদেলার মতো ছোট একটা মেয়েকে বিয়ে করতে নারাজ ছিল, সে তাওসিন কেমন মেয়েদের সংস্পর্শে এলে মেয়েদের মাঝে নিজেকে হারিয়ে ফেলে। অবাক হওয়ার অবাক করার বিষয়। তাওসিন বিড়বিড়িয়ে আওড়ে উঠল, সপ্তদশী কিশোরী, তুমি কি জাদু জানো? নইলে কেন আমার মতো নিরুত্তাপ পুরুষ তোমার সংস্পর্শে এলে অপ্রত্যাশিত আবেগে ভেসে যায়? স্বল্পভাষী আমি, যার শব্দ ছিল মাপা, সে কেন তোমার সান্নিধ্য পেয়ে বলে যায় অজস্র অনর্গল কথা? বলো তো, এ কেমন মায়ার জাল ছড়ালে তুমি? সময়টা এখন রাতের দ্বিপ্রহর। রোদেলা ফোন হাতে নিয়ে সময় গুনছে তাওসিন কখন ফোন দিবে। এই ফোনটা গতরাত তাওসিন তাকে উপহার দিয়েছে। এর আগে কখনো এর আগে কখনো রোদেলা স্মার্টফোন ব্যবহার করেনি। তার এই ব্যবহারেও রোদেলা জানে না তাই এই ব্যবহারও রোদেলা জানে না। তাওসিন গতরাতে টুকটাক শিখিয়ে দিয়ে গেছে এবং প্রয়োজনীয় কিছু অ্যাপস নামিয়ে দিয়েছে। আজ সকাল ভোরেই তাওসিন নিজের কর্মস্থলে ফিরে যায়। যাওয়ার পূর্বে রোদেলাকে বলে যায় নিজের খেয়াল রাখতে, ঠিকমতো খাওয়া দাওয়া করতে। তাওসিন রাতের দিকে সময় পেলে ফোন দেবে। তাওসিন যাওয়ার সময় রোদেলা চোখে দিয়ে অশ্রু বর্ষণ নামতে চায়, কিন্তু রোদেলা অশ্রুর বর্ষণ হতে দেয়নি। নিজেকে খুব কষ্টে রেখেছে। তবে তাওসিন যাওয়ার পর শূন্য ঘরটার দিকে তাকাতেই নিজেকে আর শান্ত রাখতে পারেনি। ঝুম বৃষ্টির ন্যায় তার চোখ দিয়ে অঝরে ধারায় অশ্রু নাম ঝুম বৃষ্টির ন্যায় তার চোখ দিয়ে অযোধ্যারায় অশ্রু নামে নিজেকে বিন্দুমাত্র আটকানোর প্রয়াস করেনি সে। কান্না করতে করতে একসময় ঘুমিয়ে যায়। শাশুড়ি মায়ের ডাকে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙতে বুঝতে পারে সে বেশ বেলা হয়েছে। গোসল সেরে নামাজ পড়ে খেতে যায় গোসল সেরে নামাজ পড়ে খেতে যায়। এরপর শাশুড়ির সাথে গল্প করতে সময় কাটায়। সারা বিকেল শাশুড়ির সাথে সময় কাটিয়ে এরপর সন্ধ্যায় তার শ্বশুর কর্মস্থল দিয়ে ফিরে এলে শ্বশুর শাশুড়ি দুজনের সাথে সময় কাটায়। রাতে খাওয়া দাওয়া করেই সে রুমে আসে। এর মধ্যে একবারও তাওসিন তার খোঁজ নেয়নি।
এই যে এখন যে এই ঘরে এলো, এখন তাওসিনের সাথে কাটানো মুহূর্তগুলো বারবার মানসপটে ভেসে উঠেছে। বুকটা মোচড় দিয়ে উঠল তার। সে কি করে এই ঘরটা একা থাকবে? তার তো দম বন্ধ লাগছে। খুব করে চাচ্ছে তাওসিনের কণ্ঠস্বর শুনতে, কিন্তু সব চাওয়া কি পূর্ণতা পায়? হয়তো হয়তো হ্যাঁ, নয়তো না। তবে রোদেলার ক্ষেত্রে হয়তো হ্যাঁ। তাই তো তার মনের ইচ্ছা পূরণ করতে তার ফোনটা সশব্দে বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জনাব মাহমুদ নামটি ভেসে উঠতেই রোদেলার আনন্দ থেকে মন খারাপ সরে গিয়ে ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি বয়ে গেল। খুশি মনে ফোন রিসিভ করতে নিম্নস্বরে সালাম ঠুকলো। তাওসিন সালামের জবাব দিয়ে শুধালো। কেমন আছো? রোদেলা মন বলে উঠল, ভালো নেই। আপনাকে ছাড়া এই শূন্য ঘরে মোটেও ভালো নেই আমি। মনের কথা মনেই রইল, মুখে বলল, আলহামদুলিল্লাহ। আপনি? ভালো। কি করো? এই তো বসে আছি। আপনি? জরুরি মিটিং সেরে রুমে ফিরলাম মাত্র। সারাদিন বুঝি খুব ব্যস্ত ছিলেন? হুম। হুম। এতদিনের পেন্ডিং কাজগুলো করতে হয়েছে। সামনে একটি বড় মিশন আছে, সেটা কমপ্লিট না হওয়া অবধি কাজের প্রচুর চাপ থাকবে। বুঝেই তো, এখানে নিজের আরামের কথা না ভেবে দেশের জন্য প্রাণপণে ছুটতে হয়। রোদেলা ছোট্ট করে বলল, খাওয়া দাওয়া করেছো? হুম। আপনি? এই তো করছি। বাবা মা কেমন আছেন? খাওয়া দাওয়া করেছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া করেছেন। এই তো এতক্ষণ বাবা মায়ের সাথেই ছিলাম, কিছুক্ষণ হলো রুমে এলাম। ও আচ্ছা, তো ঘুমাওনি কেন? বেশি রাত জাগা ভালো না। জলদি জলদি ঘুমিয়ে পড়বে আর সকাল সকাল উঠে পড়বে, তবেই না শরীর আর মন দুটোই ভালো থাকবে। রোদেলা গলার স্বর খাদে নামিয়ে বলল। আপনি বলেছিলেন রাতে কল দেবেন, তাই আর কি। ওপাশ থেকে তাওসিন তপ্ত শ্বাস ফেলার আওয়াজ শোনা গেল। তাওসিন একটুখানি চুপ থেকে বলল, আগামীকাল থেকে আরও বেশি ব্যস্ত থাকবো, তাই সময় করে ফোন নাও দিতে পারি। রাত 11টার মধ্যে ঘুমিয়ে পড়বে। আমি কল দেওয়ার হলে এর আগেই দিব। আর যখন দেখবে 11টা পার হয়ে গিয়েছে, কল দেইনি, তখন বুঝে নিবে সেদিন আর কল দিব না। তাই আমার অপেক্ষায় না থেকে ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? হুম। ঠিক আছে, তবে এখন ঘুমাও। রোদেলার কান্না পেল। সবেই তো কল দিল, 2 মিনিট না হতেই ফোন রেখে দিচ্ছে। রোদেলার যে কথা বলার বেশ তেষ্টা পেয়েছে। এত জলদি কি এত তেষ্টা মিটবে? মিটবে না তো। অপর পাশের লোকটা কি আজ তার মন পড়তে পারছে না, নাকি দূরে গিয়েছে বলে রোদেলার কদম কমে গিয়েছে? রোদেলা ছোট্ট করে অভিমান জমলো। রোদেলা ছোট্ট মনে অভিমান জমলো। অভিমানের প্রকোপেই বলল, ঠিক আছে, রাখছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। রোদেলা খট করে ফোন রেখে দিল। তাওসিনের আর কিছু বলার সুযোগ অবধি দিল না। ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে ফোনের স্ক্রিনে অনিমেষ চেয়ে রইল। ভাবলো এই বুঝি তাওসিন ফের ফোন দিবে, তার অভিমান ভাঙাবে। কিন্তু না, রোদেলা আশাহত হলো। তাওসিন ফোন দিল না আর। তবে ছোট্ট একটি মেসেজ এলো তাওসিনের নাম্বার থেকে। ঘুমিয়ে পড়ো অভিমানিনী। আজ এমন কেউ নেই যে তার হাতের আঙ্গুল কিংবা হাত মুঠোতে পড়ে ঘুমাবে। একা একা ঘুমানোর অভ্যাস করো। এই ছোট্ট মেসেজটুকু পড়ে রোদেলার বুক ধুকধুক করে উঠল। তার মানে রোদেলা যে তাওসিনের হাতের আঙুল ধরে ঘুমোতো সেটা তাওসিন টের পেত। রোদেলা যেন লজ্জায় মিয়ে গেল। লোকটা যদি সামনে থাকতো, রোদেলার কি যে হতো আল্লাহ মালুম। কুণ্ঠায় চোখ তুলে তাকাতে পারতো কি? কেটে গেল আরও দিন 5-6। তাওসিন চলে গিয়েছে সপ্তাহ হতে চলল। সে রাতের পর তাওসিন আর একটাবারের জন্য রোদেলাকে ফোন দেয়নি। মাঝে একদিন শাশুড়ি মায়ের ফোনে মিনিট 2-এর জন্য ফোন দিয়েছিল। তখন কয়েক সেকেন্ডের জন্য কথা হয়েছিল। সে জানিয়েছিল সে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে, ফোন দেওয়ার সময় অবধি পাচ্ছে না। রোদেলা মনে মনে বেশ অভিমান জমায়। প্রতি রাতে কান্না করতে করতে ঘুমায় সে। তার এমন মন খারাপ দেখে শ্বশুরমশাই তাকে বেশ কয়েকটা উপন্যাস বই এনে দেয়। রাতে বই পড়ে সময় কাটিয়ে রোদেলার মনটা ভালো হয়ে যায়। রোদেলা অবসর সময়ে বই পড়ে, শাশুড়ির হাতে হাতে টুকটাক কাজ এগিয়ে দেয়, শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটায়। তবে যাই করে দিন কাটাক না কেন, এই রাতের প্রহর সে একাকিত্ব ভোগে।
রাতের সময়টা যেন তার কাটেই না। একাকিত্ব এসে তার মন আঁচড়ে কাটে। মনে মনে তাওসিনের নামে বেশ অভিমান ঠোকে। সে বোঝে তাওসিনের যে চাকরি সেখানে ব্যস্ত থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে সে বুঝলো যে তার মন মানতে চায় না। না ছিল তাওসিনের সাথে পূর্বে সম্পর্ক, আর না ছিল পূর্বে পরিচিত। অথচ 3 দিনের এই অল্প পরিচিত স্বামী নামক মানুষটার জন্য তার মন পড়ে। রোদেলা আজ ঘর গোছাতে যেয়ে একটা নতুন ডায়েরি পেল। সাথে কলমও ছিল, যেটা প্রথম পেজটায় সুন্দর করে তাওসিন মাহমুদ নামটা লেখা। এছাড়া পুরো ডায়েরিটা ছিল সাদা ফকফকা, কলমের কালি কোনো আঁচড় নেই। রোদেলা ভাবলো তার সকল অব্যক্ত কথাগুলো যে এই ডায়েরিতে টুকে রাখবে। কিন্তু যার ডায়েরি তার থেকে তো অনুমতি নেওয়া লাগবে। রোদেলা গত 2 দিন ধরে তাওসিনের সাথে কোনো প্রকার কথাই বলছে না। যখন দেখে তাওসিন মিনিট খানেকের জন্য তার শ্বশুরকে ফোন করেছে, তার সাথেও ওই কয়েক সেকেন্ড কথা বলবে, তখনই রোদেলা কাজের বাহানা দিয়ে এড়িয়ে যেত, কথা বলতো না। কিন্তু এখন তো কথা না বলে আর পারছে না। তাই হাজারটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে তাওসিনের নাম্বারে ফোন লাগালো। কয়েকবার রিং হতেই তাওসিন ফোন ধরলো। ব্যস্ত কণ্ঠে বলল। বলো। রোদেলা বলল, আপনার ড্রয়ারে একটা ডায়েরি পেয়েছি, সেটা কি আপনার খুব বেশি প্রয়োজন? আমি কি সেই ডায়েরিটা ব্যবহার করতে পারি? তাওসিন বলল, সমস্যা নেই, তুমি ওই ডায়েরিটা কাজে লাগাও, আমার লাগবে না ওটা। ধন্যবাদ। আরও কিছু বলবে? না। ঠিক আছে, রাখছি, তবে মিটিং আছে এখনই। তাওসিন ফোন রেখে দিল। রোদেলা অভিমান হলেও কিছু বলল না। এই কয়েকদিনে যেন এসবে নিজেকে বেশ অভ্যস্ত করে নিতে চাইলো। রোদেলা উঠে যেয়ে ডায়েরিটি হাতে নিল, সাথে কলমটিও নিল। এরপর বিছানায় এসে বসলো। ডায়েরির প্রথম পৃষ্ঠায় তাওসিন নাম ডায়েরির প্রথম পৃষ্ঠায় তাওসিনের লেখা নামটি আলতো করে ছুঁয়ে দিল। এরপর তাওসিনের নামের পাশে গুটি গুটি অক্ষরে নিজের নামটি লিখে দিল। তবে নিজের পুরো নাম লিখল না। তাওসিনের ডাকা মাইমুন নামটি লিখল। এরপর অপর পৃষ্ঠা থেকে তারিখ এবং সময়টা লিখে লেখা শুরু করলো। প্রিয় স্বামী, আপনি তো ছিলেন অপরিচিত, অজ্ঞাত এক ব্যক্তি। তবে কেন এত অল্প দিনের আলাপে হয়ে গেলেন আমার হৃদয়ের রাজত্বকারী? আপনার জন্য জমিয়ে রেখেছি অব্যক্ত কিছু অভিমান। কবে দেখা দিয়ে ভাঙবেন সেই মান? এইটুকু লিখতেই রোদেলা ডায়েরিটি বন্ধ করে তার বালিশের পাশে রাখলো। এরপর ঘরের আলো নিভিয়ে স্বপ্নালো জ্বালিয়ে বিছানায় এসে নিজের বালিশে মাথা রাখলো। এরপর পাশ থেকে টেনে নিল তাওসিনের বালিশটি, যেটা কিনা ঠাঁই পেল রোদেলার বুকে। বালিশটি জড়িয়ে ধরে সে ঘুমানোর চেষ্টা করলো। তাওসিন যাওয়ার পর থেকে রোদেলা এমনটাই করে আসছে। এই বালিশটি যে তাওসিনের চুলের সুবাস লেগে আছে, যা কিনা রোদেলার নাসানন্দে পৌঁছালে মনেই হয় তাওসিন তার পাশেই আছে। তাওসিনকে অনুভব করতে করতে ঘুমের শহরে সে পাড়ি দেয়। আবার কখনো বা তাওসিনের অনুভব করতে করতে চোখের জল ফেলে। এই তো এমনভাবেই কাটছে রোদেলার দিন। সময় নদীর স্রোতের মতো প্রবাহিত। সময় থেকে থাকে না, সময় থেমে থাকে না, সে চলতে থাকে তার মতো। সময়ের সাথে মানুষের জীবনও চলতে থাকে, কেউ কারোর জন্য থেমে থাকে না। তেমনভাবেই রোদেলার জীবনও থেমে নেই। সে নিজেকে যথেষ্ট সংসারী করে নিচ্ছে। এখন আর তাওসিনের সাথে কথা না হলেও তার ততটা খারাপ লাগে না। সংসারের টুকিটাকি কাজ, শ্বশুর শাশুড়ির সাথে সময় কাটানো, তারপর উপন্যাসের বই পড়ে তার সময় কাটছে। তাওসিন সপ্তাহে একদিন ফোন করে সবার সাথে অল্প কিছুক্ষণ কথা বলে। এছাড়া কারোর সাথেই তেমন কথা হয় না। সে তার কর্ম নিয়ে বেশ ব্যস্ত থাকে। রোদেলা এখন নিজেকে বোঝাতে শিখেছে তাওসিন চাইলেও সময় দিতে পারবে না। এর ওপর থাকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে। সেখানে মাঝে মাঝে নেটওয়ার্কে বেশ বেগ পোহাতে হয়। সব মিলিয়ে রোদেলা নিজেকে দারুণ মানিয়ে নিচ্ছে। এই তো কলেজে ভর্তি হলো, সময়টা আরও ভালোভাবে কেটে যাবে। তখন সে ব্যস্ত হয়ে পড়বে। রেজাল্ট দিবে আগামীকাল, সেটা নিয়ে তার চিন্তার শেষ নেই। রেজাল্ট ভালো করবে কি না সে চিন্তাও করে। যেহেতু আগামীকাল দুপুরে রেজাল্ট দিবে, সেহেতু আজ রাতে আর ঘুম আসবে না। চিন্তায় চিন্তায় রাত কেটে যাবে। রোদেলার সংসার জীবনে গত হয়েছে মাস 3। এই 3 মাস তাওসিনের দেখা নেই। অবশ্যই সপ্তাহে যেই দিন
কল দেয় সেদিন ভিডিও কলই তাওসিনকে দেখা যায়। রোদেলা প্রায় বলতে ইচ্ছা করে কবে আসবেন, কিন্তু আড়ষ্টতা কাটিয়ে বলে উঠতে পারে না। সময় এখন মধ্যরাত, ঘড়ির কাঁটা 1টা পেরিয়ে 2টা ছুঁই ছুঁই। তাওসিন ক্লান্ত শরীর নিয়ে মাত্র তার কোয়ার্টারে ফিরেছে। কোয়ার্টারে ফিরে সে আগে লম্বা একটা শাওয়ার দিল। রুমে আসতেই যেন তার ক্লান্ত শরীর একটুখানি বিশ্রাম খুঁজছে, কিন্তু তাওসিনের হাতে যে ওইটুকানি সময়ও নেই। আগামীকাল ভোরে একটা মিশনে এক্সিকিউট করতে হবে। এখন তার জরুরি কিছু ফাইল চেক দিয়ে তারপর রেস্ট নিতে পারবে। তাওসিন শরীরের ক্লান্তি কাটানোর জন্য রান্নাঘরে যে ঝটপট 1 কাপ চা বানিয়ে নিল। চা খেতে খেতে ফাইলটা চেক দিল, পাশাপাশি কিছু নোট করে রাখলো। অতপর ডিনার সেরে বিছানায় এলো। ফোনের দিকে নজর যেতে মনে হলো মাইমুনের সাথে কথা বলা নেওয়া উচিত। আগামীকাল তার মাইমুনের রেজাল্ট বের হবে। এই চিন্তায় যে মেয়েটা মিয়ে থাকবে সেটা তাওসিনের জানা আছে। আগামীকাল তাওসিন বেশ ব্যস্ত থাকবে, আর যেখানে যাবে সেখানে নেটওয়ার্কের অবস্থা শোচনীয়। তাই হয়তো আগামীকাল আর সে রোদেলার সাথে কথা বলতে পারবে না। তাই ভাবলো আজই একটুখানি কথা বলে অভয় দেওয়া যাক। যেই ভাবনা সেই কাজ। তাওসিন ফোন করে মাইমুন নামের নাম্বার ফোন বসালো। 2বার রিং হতেই ওপাশ থেকে ফোন রিসিভ হওয়ার আওয়াজ শোনা গেল। তাওসিন হ্যালো বলতেই রোদেলা সালাম দিল। তাওসিন বলল, ঘুমাওনি? রোদেলা বলল, না, ঘুম আসছে না।